সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ অনেক বড় একটা ভুল করেন। বাংলাদেশের পুরানো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেন, এবং সেই প্রত্যাশা হচ্ছে বাংলাদেশটাকে বাংলাদেশ বানানোর পরিবর্তে তারা বাংলাদেশটাকে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর বানাইতে চান। কিন্তু ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর বানাইতে হলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এটার আবহাওয়া, এটার পরিবেশটা চেঞ্জ করা জরুরি। এবং সেই জন্য আমরা প্রায় বলি, আমরা যারা এবি পার্টি রাজনীতি করি, নতুন রাজনীতি করি, তারা প্রায় বলি সেটা হচ্ছে বাংলাদেশের জনগণকে নাগরিক হইতে হবে। এবং নাগরিক হওয়াটা বলতে কি বোঝায়? নাগরিক হওয়া আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে আমি আমার বাড়িতে এখন বসে আছি, এই বাড়িটা আমার। এখন আমার বাড়িতে যদি কেউ চুরি করে, ডাকাতি করে, আমি কি করব? আমি চিৎকার দিব সেই চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, তাই তো? মানুষকে সজাগ করার জন্য, যেন মানুষ এই আমার আশেপাশের প্রতিবেশী আমার বাড়িতে এসে এই চোর এবং ডাকাতকে ধরতে সহযোগিতা করে, আমাকে সহযোগিতা করে। তো এই যে আমরা রাষ্ট্রে যে আছি, এই রাষ্ট্রে আমরা যারা থাকি, আমরা নিজেদেরকে নাগরিক মনে করি না, আমরা নিজেদেরকে ভাড়াইটিয়া মনে করি। মানে ভাড়াইটিয়া হলে যে জিনিসটা হয়, যে ভাড়াইটিয়া কিন্তু যেই বাড়িতে বা ঘরে থাকে সেটা তার নিজের মনে করে না, যার কারণে ওই বাড়িতে কোনো ক্ষতি সাধন করলে তার কিন্তু ওই বাড়ির প্রতি মায়া মহব্বত অনুভূত হয় না। তো যে জিনিসটা আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা মনে করি এখানে থাকতেছি, খাইতেছি, এখান থেকে চলে যাব, মানে এরকম বিষয়টা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন দেখবেন যে তারা মনে করে যে এই বাংলাদেশে হচ্ছে তাদের রুটি রুজির জায়গায়, এখান থেকে তারা দুধ দোয়াবেন, এখানে এই দুধের মাখন তারা কানাডায় আমেরিকায় বসে খাবেন। তো নাগরিক বলতে হচ্ছে আপনি আপনার রাষ্ট্রকে ভালোবাসবেন, এই রাষ্ট্র আপনার, এই রাষ্ট্রকে ওন করবেন। যেমনটা আপনি আপনার বাড়িকে ওন করেন, আপনার জমিকে ওন করেন, কোনো কিছু সম্পদ যেটা আপনার, এটা অন্য কেউ নিতে পারবে না, নিলে তখন আপনি কি প্রতিবাদ করেন। ঠিক তেমনি ভাবে এই রাষ্ট্রের যখন অর্থ সম্পদ চুরি হয়, যখন এই রাষ্ট্রের কোনো আহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, পাচার হচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে অন্য দেশ কথা বলছে, দুর্নীতি মানে ষড়যন্ত্র করছে, তখন আমাদের উচিত হচ্ছে এই রাষ্ট্রের নাগরিক হিসেবে কথা বলা। এই রাষ্ট্র আমার রাষ্ট্র। এজন্য আমাদের দলের নামও কিন্তু আপনি দেখবেন আমার বাংলাদেশ পার্টি। মানে কি, বাংলাদেশটা আমার, এই এই যে বিলং করা, মানে ওন করা, এইটাই আমরা এই এই নতুন ধারা রাজনীতির মাধ্যমে জনগণকে নাগরিক করার চেষ্টা করছি। এখন বিষয় হচ্ছে আমরা কেন আসলে বাংলাদেশটাকে বাংলাদেশ না বানিয়ে সিঙ্গাপুরে আমেরিকা বানাইতে চাই, এবং সিঙ্গাপুরে আমেরিকা বানানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা আসলে কোথায়? আপনি যদি দেখেন, বাংলাদেশে মোটা দাগে যে কোনো কিছু করতে হলে একটা পরিবেশ দরকার হয়। আপনি একটা বই পড়বেন, বই পড়ার জন্য সুন্দর একটা পরিবেশ দরকার। আপনি এক কাপ কফি খাবেন, সেই কফি খাওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ দরকার। সেই পরিবেশে কিন্তু আপনি যদি 3 টাকার কফি যদি আপনি 5 স্টার হোটেলেও খান, সেটা অনুভূত হবে না আপনি কোনো স্বর্গীয় পানি খাচ্ছেন, তাই না? কিন্তু আপনি সেম ওই 500 টাকার কফি যদি আপনি ডাস্টবিনে বসে খান, আপনি কিন্তু ফিল করবেন না যে আপনি 500 টাকার কফি খাচ্ছেন। আপনি আপনি ফিল করবেন যে এটা একটা মানে পচা অখাদ্য জিনিস আমি খাইতেছি। তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবেশটা দরকার, বিগত 53 বছরে এই পরিবেশ কখনো কোনো পুরানো দলগুলো, বিশেষ করে যারা অতীতে শাসন করেছে, ক্ষমতায় এসেছেন, তারা কখনো সেই পরিবেশ তৈরি করতে পারেননি এবং তৈরি করার চেষ্টাও করেননি। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ নাগরিক না হওয়া, নাগরিকরা রাজনৈতিক না হওয়া, এবং জনগণরা রাজনৈতিক সচেতন না হওয়া, এবং রাজনীতিতে সাহসী মানুষ না আসার কারণ, অন্যতম কারণ সাহসী এবং শিক্ষিত। তো আপনি দেখবেন বাইরের দেশে, আমরা যখন ইউরোপ আমেরিকার কথা বলি, আপনি ইউরোপ আমেরিকাতে দেখবেন প্রথম যে রাষ্ট্রনায়করা যেটা করে সেটা হচ্ছে যে মানুষের মেন্টালিটিকে চেঞ্জ করা, পরিবর্তন করা, যে পরিবর্তন সম্ভব। আপনি যেমন মনে করুন যে আমাদের বাংলাদেশে দেখবেন যে ডাস্টবিন নাই, আপনি ময়লাটা কোথায় ফেলবেন? ময়লা ফেলার জায়গা নাই। এখন আপনার শহর নগর যদি পরিচ্ছন্ন হয়, আপনার মেজাজটা মানে উৎফুল্ল থাকবে। আপনি এই পরিবেশের কারণেই কিন্তু, মানে আপনার ঘরটা যদি পরিপাটি থাকে, অর্গানাইজ থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে সেই ঘরে থাকাটা আপনাকে ইন্সপায়ার করবে আপনার কাজে, আপনার পরিবেশে। আপনি দেখবেন যে এই অফিসগুলো যত সুন্দর, যেখানে অর্গানাইজ, যেখানে পরিচ্ছন্ন, যেখানে কিন্তু সেই অফিসটা আপনার ইকোসিস্টেমে আপনার
গাছপালা আছে, দেখবেন সেখানকার মানুষ কিন্তু অনেক প্রোডাক্টিভ, তারা কাজও বেশি করেন। এবং এই কারণে আমাদের দেশের শ্রমিকরা যখন দেশের বাইরে যান, দেখবেন সেখানকার পরিবেশে তারা কিন্তু অনেক বেশি কাজ করতে পারেন বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে কিন্তু তারা কাজ করতে চান না। এর অন্যতম কারণ হচ্ছে পরিবেশ, আবহাওয়া, প্রকৃতি। তো ঠিক তেমনিভাবে আমরা এই জন্যই এটা বলতেছি যে আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা তারা এলাকা পরিচ্ছন্ন করতে চান না, ডাস্টবিন দিতে চান না। তারা মনে করেন বাংলাদেশের জনগণ ডাস্টবিনে ময়লা ফেলবে না। এখন আপনি যদি একটা অপরিচ্ছন্ন রাষ্ট্রে বাস করেন, আপনার মেন্টালিটি আসলে কতটুকু পরিচ্ছন্ন হবে? যেই মানুষটা বস্তিতে থাকে সে কখনো আমেরিকার স্বপ্ন দেখতে পারবে? দেখতে পারবে না, কারণ বস্তিতে থেকে আপনি কখনো ওইটা কল্পনা করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আমার রাষ্ট্রে যদি একটা অগোছালোর মধ্যে থাকে, মানে অপরিচ্ছন্নতার মধ্যে আমরা বাস করি, তাহলে আমরা সুস্থ চিন্তা করতে পারবো না। এই জন্য কিন্তু আমরা, আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে একটা শিক্ষিত মা কিন্তু একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। অর্থাৎ শিক্ষিত মায়ের ভূমিকা কিন্তু একটা জাতির উপর প্রভাব পড়ে। ঠিক তেমনি ভাবে পরিচ্ছন্ন হওয়া, এই কারণে ইসলামে কিন্তু এটা বলছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কিন্তু আপনি দেখবেন যে পরিচ্ছন্নতা করলে আপনার মেন্টালিটি অটোমেটিক চেঞ্জ হবে। আপনি যখন শহরে নগরে যাবেন, আপনার সেই শহর নগর দেখে আপনার কি, আপনার গ্রামটাকেও সেই সেবা, সেই আধুনিকতা কিন্তু দেওয়ার একটা চেষ্টা থাকবে। এবং এই পরিচ্ছন্নতা মেন্টালিটি আমাদেরকে তৈরি করবে যে আমার উন্নয়ন আমি 2 দিনের জন্য করব নাকি 100 বছরের জন্য করব। তো এই জন্য আমি বারবার বলি যে আমরা যদি ইউরোপ আমেরিকার হইতে চাই, তাহলে তাদের মতো করে মনস্তাত্ত্বিক চিন্তা করতে হবে, তাদের মতো ওইভাবে চিন্তা করতে হবে। কিন্তু আমি মনস্তাত্ত্বিকভাবে আমি পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা না রেখে আমি শুধু কথাই বলতেছি উন্নয়নের মাধ্যমে, ব্রিজ কালভার্টের মাধ্যমে আপনি সিঙ্গাপুর বানাইতে পারবেন না। আপনি বাংলাদেশটাকে বাংলাদেশ বানাইতে হলে, বা বাংলাদেশটাকে যদি আপনি আমেরিকা সিঙ্গাপুর বানাইতে চান, তাহলে বাংলাদেশের নাগরিককে, জনগণকে একজন নাগরিক বানাইতে হবে, সচেতন বানাইতে হবে, যেন তারা পানি অপচয় না করে, বিদ্যুৎ অপচয় না করে, তারা যেন ডাস্টবিনে ময়লা ফেলে, তারা যেন তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠায়, তারা যেন তাদের ছেলেমেয়েদেরকে সভ্য বানায়, তারা যেন কিভাবে একটা ভুল করলে তার সন্তানকে সরি বলা শেখায়, তারা যেন সন্ত্রাসের বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ নেয়, আইনটাকে কঠোর করে। কোনো বিচার আচার হলে রাজনৈতিক দলের নেতার কাছে নয়, বরং প্রতিষ্ঠানের কাছে, ইনস্টিটিউশনের কাছে তারা বিচার চায়। এইটা ডেভেলপ করতে হবে। আপনার এলাকায় কেউ থ্রেট দিচ্ছে আপনাকে, আপনি মানে একজন লোকাল নেতার কাছে বিচার চাচ্ছেন, তো লোকাল নেতার কাছে আপনি বিচার চাইলে ওই লোকাল নেতা তো আসলে আপনার বিচার করবে না, তো সে তো স্বৈরাচারী হবে। সে মনে করবে হ্যাঁ সবাই আমার কাছে বিচার চাচ্ছে, আমি তো আদালত, তাই না? উনি মনে করবেন, উনি একসময় নিজেকে মনে করবেন উনি ব্যক্তিকে প্রতিষ্ঠান হিসেবে তখন প্রতিষ্ঠা করবে, এবং এই প্রতিষ্ঠানে আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়, স্বৈরাচারী হয়। ঠিক যেমনটা আমরা দেখেছি খুনি স্বৈরাচারী হাসিনার আমলে সবাই খুনি স্বৈরাচারী হাসিনার কাছে বিচার চাইতেন। একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বা কেউ তাকে গুলি করছে বা অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তিনি মানে বিচার চাচ্ছেন কার কাছে? খুনি শেখ হাসিনার কাছে। আপনি দেখবেন যে বিএনপির সব থেকে বড় নেতা ইলিয়াস আলী, তিনিও যখন গুম হয়েছিলেন, তার গুমের প্রেক্ষাপটে বিচার চেয়েছিলেন শেখ হাসিনার কাছে, তিনি ইনস্টিটিউশনের কাছে চা হয় নাই। তো এই জন্য আমরা যারা রাজনৈতিক কর্মী, নতুন ধারা রাজনীতি করার চেষ্টা করছি, আমরা আপনাদের জনগণকে বলতে চাই, আপনারা ইনস্টিটিউশনের কাছে চেঞ্জ চাইবেন, পরিবর্তন চাইবেন, বিচার চাইবেন, এবং আইন নিজের সন্তানদেরকে শেখাবেন, নিজেরা জানবেন, সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না, এবং রাজনীতি করতে হলে রাজনীতিবিদদেরকে পাশে থাকতে হবে, তাদেরকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে পারেন আপনি, হ্যাঁ আপনি যদি চাকরিজীবী হন, করতে পারছেন না, মানুষদের পাশে দাঁড়ান। ইউরোপ আমেরিকার রাজনৈতিক দলগুলোকে তো মানুষ ডোনেট করে। আপনি শুধু একটা দুইটা দলকে ডোনেট করবেন, বা আপনি মনে করছেন অমুক দল ক্ষমতায় আসবে বলে তাকে ডোনেট করতেছেন ক্ষমতা মানে প্রত্যাশী হিসেবে, এইটা করলে কখনো বাংলাদেশকে আপনি না বাংলাদেশ বানাইতে পারবেন, না সিঙ্গাপুর আমেরিকা বানাইতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।